হ্যাঁ, তো ফার্স্ট কোশ্চেনটা কি দেখুন দুই ভাবে আসতে পারে যে হাউ ডাজ ডান ডেভেলপ দ্য থিম অফ লাভ ইন গুড মরো, যে এই কবিতার মানে মেইন থিম হলো লাভ, তো সেটা কিভাবে সে ডেভেলপ করছে, অথবা হোয়াট আর দ্য ডিফারেন্ট স্টেজেস অফ লাভ ইউ ফাইন্ড ইন দ্য গুড মরো, যেভাবে আসলে একটা উত্তর হবে। তো আনসার কি বলছে ইন্ট্রোডাকশনে, দ্য গুড মরো ইজ দ্য ইন দ্য গুড মরো দ্য থিম অফ লাভ হ্যাজ বিন ডেভেলপড ফ্রম সারপ্রাইজ টু কনফিডেন্স এন্ড দেন টু ইমর্টালিটি। কি বলছে এই কবিতাতে কবি লাভটাকে ডেভেলপ করছে কিভাবে, সে প্রথমে তাদের ভালোবাসায় সম্পূর্ণ বিস্মিত হয়ে গেছে আর কি, যার বলতে সারপ্রাইজ থেকে সে পরে কনফিডেন্স, মানে তাদের ইউনিয়নটা হয়েছে আর কি, এটাকে বোঝানো হয়েছে যে তাদের মানে প্রেমে পড়ার আগে তাদের অবস্থা কেমন ছিল, প্রেমে পড়ার পরে তাদের কেমন অবস্থা হয়েছে, এবং তারা এর পরবর্তী বলছে তারা একে অপরকে এতটা ভালোবাসে যে ইমর্টালিটি লাভ করবে আর কি, বা ইমর্টালিটি লাভ করছে তাদের ভালোবাসাটা। এরপর কি বলছে ইন দা ট্র্যাডিশন অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি, যেমনটা মানে মেটাফিজিক্যাল পোয়েট্রিতে থাকে আর কি, ওকে, মানে এরকম স্টেজ থাকে, এক স্টেজ থেকে আরেক স্টেজ এরকম মানে টোনের চেঞ্জ থাকে। তো তাদের লাভের অবস্থা আগে ছিল কি আনকনশাস লেভেলে, এরপরে হচ্ছে তারা কনশাস বা ম্যাচিউরড হয়েছে, দেন ইমর্টালিটি লাভ করছে। তো দেখুন তিনটা স্টেজ আছে কিন্তু তাদের লাভে। যে ডান ডাজ নট ওরশিপ দ্য বিউটি অফ দ্য বিলাবেড লাইক এলিজাবেথন, যে এলিজাবেথন যারা কবি ছিল তাদের মতো জন ডান সে তার বিলাবেডের ওই রকম প্রশংসা বা উপাসনা করে নাই। আনলাইক দেম হি ডিপেন্ডস মাস অন আর্গুমেন্ট, সে বরঞ্চ কি এরকম আর্গুমেন্ট বা যুক্তি তর্কের উপর ডিপেন্ড করে লিখছে। ওকে, মানে সে জাস্ট আমি বললাম যে আমার বিলাবেড অনেক সুন্দরী, তার এটা আছে ওটা আছে, বাট কোনো যুক্তি নাই। তো সেই ক্ষেত্রে হচ্ছে জন ডান একটু আলাদা ছিল ওই দিক থেকে, সে তার বিলাবেটকে কিভাবে যৌক্তিক ভাবে বা তাদের ভালোবাসাটাকে যৌক্তিক ভাবে রিপ্রেজেন্ট করছে, সে এলিজাবেথদের মতো না। এলিজাবেথন যেমন সে এডমান্ড স্পেন্সার যখন একটা লাভ পোয়েম আপনি পড়বেন দেখবেন ওখানে একেবারে অতি রঞ্জিত করে বলা, ওকে, মানে মনে হয় এগুলো বাস্তব না, বাট জন ডানের ক্ষেত্রে তেমনটা না। এরপর বলছে যে দ্য ফার্স্ট স্ট্যান্জা ডিলস উইথ দ্য ফার্স্ট এক্সপেরিয়েন্স অফ লাভ, যে প্রথম স্ট্যান্জা কবি তাদের মানে ভালোবাসার পূর্ব মুহূর্তের অবস্থাটা বর্ণনা করছে আর কি, মানে এক্সপেরিয়েন্স, ফার্স্ট এক্সপেরিয়েন্স। দ্য পোয়েম ওপেন্স কলোকুয়ালি স্ট্রাইকিং এ নোট অফ সারপ্রাইজ, যে কবিদের শুরু কি একটা বিস্ময় প্রকাশের মধ্য দিয়ে। আচ্ছা, কলোকুয়ালি শব্দটা মানে দৈনন্দিন লাইফে ব্যবহৃত যে ল্যাঙ্গুয়েজ, এটাকে বলে কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ। তো উনি একেবারে স্বাভাবিকভাবেই শুরু করছে কি একটা বিস্ময় প্রকাশের মাধ্যমে, যে আই ওয়ান্ডার বাই মাই ট্রথ, যে আমি বিস্মিত, হোয়াট দাও অ্যান্ড আই ডিড, তুমি এবং আমি কি ছিলাম, টিল ডিড টিল উই লাভড, আমরা একে অপরকে ভালোবাসার আগে, তার মানে হচ্ছে আমরা ভালোবাসার আগে আমাদের অবস্থাটা কেমনটা ছিল এটা কল্পনা করে আমি আসলে পুরো বিস্মিত হয়ে যাই আর কি। এরপর বলছে ইটস সাডেন কনভারসেশনাল ওপেনিং অ্যারেস্ট দ্য ইন্টেনশন অফ দ্য রিডার, তার মানে এমন ভাবে কবি শুরু করছে যে সেটা যে কাউকে আকৃষ্ট করে, অ্যারেস্ট করতে পারে অথবা অ্যাট্রাক্ট করতে পারে, যে কোনো রিডারের মনোযোগকে আকর্ষণ করতে পারে। Then follow several questions implying the surprise of the speaker and the discovery that they had already been in love before they became aware of it. এরপরে তারা তাদের বিস্ময়টা প্রকাশ করছে যে আমরা একে অপরকে না জেনেই ভালোবেসে ফেলছি আর কি, ওকে, মানে এক কথা আমরা এটা সম্পর্কে কনসাস না যে আমি যে আমার বেলাবেটকে ভালোবাসি, এটা সম্পর্কে আমি সম্পূর্ণ আনকনসাস আর কি, ওকে, আনকনসাসলি আমি তাকে ভালোবেসে ফেলছি। The innocence of love at this stage has been suggested by a comparison with the breastfeed babies, এবং তাদের ভালোবাসাতে কতটা ইনোসেন্ট বা পবিত্র বা নিষ্পাপ এটাকে বোঝানোর জন্য সে তাদের ভালোবাসাকে তুলনা করছে কি সাথে, ব্রেস্টফিড বেবির সাথে, যে একটা দুগ্ধপোষ্য শিশু, সে কোনো প্রকার পাপ বা খারাপ কাজ বলতে কিছু জানে না। তো তাদের ওই কবি এবং তার ভালোবাসার অবস্থা ওই রকমটা ছিল যে দুগ্ধপোষ্য শিশুর মতো, যারা মানে ওখানে কোনো ফিজিক্যাল কোনো কিছু নাই আর কি এমনটা, এবং তার অনেকটা নিষ্পাপ। এরপর বলছে দ্য আনকনশিয়াস স্টেট অফ দ্য লাভার্স হ্যাজ বিন সাজেস্টেড বাই এ কম্পারিজন উইথ এ সেভেন সিলেবাস, এবং তারা প্রেমে পড়ার আগে যে অবস্থায় ছিল এটাকে বলা হচ্ছে সে আনকনশিয়াস লেভেল, ওকে, বা হচ্ছে এমন অবস্থা ছিল যে তারা কিছু জানতো না। তো এটাকে সে আবার তুলনা করছে আরেকটা জিনিসের সাথে, সেটা হচ্ছে সেভেন সিলেবাস ডেন। এটা নিয়ে দেখবেন হচ্ছে বাইবেলে, মানে এটা হচ্ছে এলিউশনের উদাহরণ। এলিউশন কাকে বলে, যেখানে অন্য কোনো জায়গা থেকে রেফারেন্স ইউজ করা হয়। তো এই যে সেভেন সিলিপার্স এটা হচ্ছে বাইবেল থেকে নেওয়া। তো এই তাদের সাথে কম্পেয়ার করা হয়েছে, এটা কোরআনেও আছে সম্ভবত, সূরা কোন সূরায় আছে, সাত ভাইয়ের ঘুমন্ত অবস্থার কথা না, আমি একটা সিরিজ দেখছিলাম আসহাবে কাহাফ, ওটা ইউটিউবে পাওয়া যায়, ওইখানে এটা নিয়ে আসে আর কি, ওকে। কোরআনের কোন সূরা এক্স্যাক্টলি মনে আসতেছে না, সম্ভবত মানে 56 বা 67 এরকম কোন একটা সূরা হবে, এক্স্যাক্টলি সূরার নামটা মনে নেই, ওখানে হচ্ছে এটা নিয়ে লেখা আছে, ওকে। তো যাই হোক, তো 7 ভাই তারা ঘুমন্ত অবস্থায় প্রায় 200 বছরের মতো মানে ঘুমিয়েছিল আনকনশাসলি। তো তাদের সাথে কম্পেয়ার করা হয়েছে তাদের প্রেমে পড়ার আগের অবস্থাকে, যে আমরা ওইরকম একেবারে অচেতন ছিলাম, আমরা জানি না আসলে কি হয়েছে। এরপর হচ্ছে হাউ about the lover assures his beloved saying that
all his imagination about love is centered around her। কিন্তু কবি এখন কি বলছে যে সে নিশ্চিতভাবে assuredly কি বলছে যে এখন আমার ভালোবাসা বা আমার কল্পনা শুধুমাত্র তুমি আছো বা তোমাকে জোড়ে শুধু আমার কল্পনাটা আর কি। এই স্ট্যান্জা পর্যন্ত কোনো সমস্যা আছে কি? না ভাইয়া, সমস্যা নেই। আচ্ছা, ওকে। তাহলে দেখুন এরপর কি বলছে, দ্য সেকেন্ড স্টাফ, তার মানে আমরা ফার্স্ট স্ট্যান্জায় কি পেলাম যদি সারসংক্ষেপ বলি, যে এই স্ট্যান্জায় কবি আসলে কবিতাটা শুরু করছে বিস্ময় প্রকাশের মাধ্যমে, যে একে অপরকে ভালোবাসার আগে তাদের অবস্থা কেমনটা ছিল, তার সম্পূর্ণ আনকনশিয়াস ছিল। আনকনশিয়াস কে বোঝানোর জন্য সে সেভেন স্লিপার্স টেনের সাথে একটা কম্পারিজন দেখাচ্ছে। এরপর কি বলছে, তারা অনেক পবিত্র ছিল তাদের মানে ভালোবাসার পূর্ব মুহূর্তে আর কি। কেমন পবিত্র ছিল, একেবারে ব্রেস্ট ফিড বেবির মতো আর কি। ওকে, এরপরে সেকেন্ড স্ট্যান্জাটা দেখি। The second stanza turns the surprise into confidence। দেখুন ফার্স্ট স্ট্যান্জাতে আমরা দেখছি সারপ্রাইজ, সে বিস্মিত, কিন্তু পরের সাথে সে বলছে না আমি আমার মানে বিলাবেটকে এখন পরিপূর্ণ ভালোবাসি আর কি, সে পুরো কনফিডেন্ট। It suggests that the lover's passion for love is saturated। তার মানে আসলে এখানে সে যে লাভার, সে তার বিলাবেটকে নিয়ে সম্পূর্ণ সেটেলড বা এক কথা সম্পূর্ণ সন্তুষ্ট আর কি, বা তার বিলাবেটের প্রতি তার অনেক প্যাশন আছে, অনুভূতি আছে। Here the lover very confidently invites his beloved to welcome their love। এখন লাভার সে তার বিলাবেটকে বলতেছে যে চলো আমরা আমাদের ভালোবাসাকে সেলিব্রেট করি বা ওয়েলকাম জানাই আর কি। He compares each of them to two separate worlds and says that they together constitute a single world। এবং তারা দুজনকে কি হিসেবে কম্পেয়ার করছে, যে তারা হচ্ছে দুইটা সেপারেট ওয়ার্ল্ডের মতো। মানে আমরা দেখি না যে একটা গ্লোব আছে, একটা গ্লোবকে যদি আমরা দুই টুকরা করি তাহলে কি এই দুনিয়ার এক পাশ আর একদিকে, আরেক পাশ আরেকদিকে, মানে একটা গ্লোবের তো হচ্ছে সম্পূর্ণ, হ্যাঁ, যে হচ্ছে একটা গ্লোবে তো হচ্ছে একটা ওয়ার্ল্ড থাকে তাই না, তো এই গ্লোবটাকে যদি আমরা দুই টুকরা করি তাই অর্ধেক এই পাশ থেকে অর্ধেক এই পাশ থেকে, তো কবি এক ওয়ার্ল্ড, এক অর্ধেককে হচ্ছে তার সাথে কম্পেয়ার করছে, আরেক অর্ধেককে হচ্ছে তার বিলাবের সাথে কম্পেয়ার করছে, তো দুইজন মিলে তারা একটা ওয়ার্ল্ড। এই জন্য বলছে তারা আলাদা আলাদা ভাবে হচ্ছে এক একটা ওয়ার্ল্ডের অর্ধেক অর্ধেক, এবং দুজনে মিলে তারা একটা সিঙ্গেল ওয়ার্ল্ডকে কনস্টিটিউট করে। তো বলছে ইন দিস স্ট্যান্জা হি জেনারেলাইজেস দ্যাট ট্রু লাভ সেভস এ লাভার ফ্রম ফলিং ইন লাভ উইথ আদার্স। এই স্ট্যান্জা কি বলছে, যে সত্যিকারের যে ভালোবাসে, সত্যিকারের ভালোবাসাটা অন্য কোনো মেয়ের প্রতি বা ছেলের প্রতি আকৃষ্ট হতে দেয় না। মানে কথাটা এমন যে একজন লাভার সে যদি একটা মেয়েকে ভালোবাসে সত্যিকার অর্থে, তাহলে সে অন্য কোনো মেয়ের প্রতি আকৃষ্ট হবে না। অথবা একটা একজন বিলাবেড সে যদি একটা ছেলেকে সত্যিকার ভালোবাসে, সে অন্য কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হবে না। তার মানে সত্যিকার ভালোবাসাটা এই সমস্ত অনৈতিক সম্পর্ক থেকে দূরে রাখে। He feels that their small room is the prototype of the whole world। এবং তার মানে কবির কাছে মনে হয় তাদের সামান্য যে একটা সিঙ্গেল রুম, এটি হচ্ছে টোটাল ওয়ালটা। মানে একটু এক্সাজিরেট করে বলা হয়েছে যে আমরা অনেক সময় বলি না যে তুমি আমার কাছে সারা দুনিয়ার মতো, তো এরকমটাই আর কি, যে কবি এবং তার ফিলাবেডের যে রুমটা, এই রুমটা তারা মনে করে টোটাল ওয়ার্ল্ডের মতো, তাদের বাইরের কোনো কিছু দরকার নেই। ইট ইজ কমপ্লিট ইন ইটসেলফ। এটা তাদের শুধুমাত্র তাদেরকে নিয়ে সম্পূর্ণ, মানে তাদের আর কিছু লাগবে না। দে নিড নাথিং এলস। তার মানে এই স্ট্যান্জায় কবি আসলে এটাই বোঝাতে চেয়েছে যে তারা একে অপরকে নিয়ে সন্তুষ্ট, অন্য আর কারো কোনো কিছুর দরকার নেই। ওকে, এরপর থার্ড স্ট্যান্জা দেখি এখানে কি বলা হয়েছে। যে ইন দ্য থার্ড স্ট্যান্জা দ্য লাভার অ্যাগেন অ্যাডমিটস দ্যাট দে আর সেপারেট ইন্ডিভিজুয়ালস বাট হি এমফাসিসেস দ্য ইনসেপারেবল ইউনিয়ন অফ দেয়ার সোলস। কি বলছে, লাভার এই স্ট্যান্জা বলছে যে আমরা আলাদা আলাদা, ওকে, যে তুমি আলাদা আমি আলাদা, বাট আমাদের সোল দুটো এক আছে। মানে আমরা শারীরিক ভাবে বা ফিজিক্যালি আলাদা হতে পারি, কিন্তু আমাদের সোল দুটো এক জায়গাতেই আছে। দ্য ইউনিয়ন অফ দ্য সোলস হি কনফিডেন্টলি ডিমান্ডস উইল কন্টিনিউ ইভেন আফটার ডেথ। এবং সে কি বলছে, আমরা মারা যাবার পরেও আমাদের সোল দুটো একসাথেই থাকবে। Thus the love changes into spiritual love and becomes eternal। তার মানে তাদের ভালোবাসাটা এখন কি, ফার্স্টে ছিল হচ্ছে সারপ্রাইজিং, এরপরে হয়ে গেছে কনফিডেন্ট, আর এখন ইটারনাল বা ইমমর্টাল হয়ে গেছে, কি যে তারা মারা গেলেও তাদের ভালোবাসাটা অমর থাকবে, কারণ তাদের লাভটা হচ্ছে ফিজিক্যাল না, তাদের লাভটা স্পিরিচুয়াল বা ইটারনাল লাভ। So the love in the Good Morrow passes from one stage to another stage in natural sequence। তার মানে দেখুন এই যে গুড মর কবিতা আমরা যে লাভটা দেখলাম, একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে চলে আসছে। ফার্স্টে তারা আনকনশাস ছিল, এরপরে হচ্ছে তারা কনশাস, মানে তাদের মধ্যে কনশাসনেস আসছে বা কনফিডেন্স আসছে আর কি, যে তারা একে অপরকে পরিপূর্ণ ভালোবাসে। লাস্টে বলছে আমাদের লাভটা সম্পূর্ণ ফিজিক্যাল না, এটা হচ্ছে স্পিরিচুয়াল লাভ। সো আমরা মারা গেলেও আমাদের ভালোবাসাটা একেবারে মানে একই রকমটা থাকবে। সো এটা কি ইমমর্টাল। তার মানে সে ফার্স্টে ছিল হচ্ছে সেই সারপ্রাইজিং, এরপর হচ্ছে কনফিডেন্ট, এরপর ইমমর্টাল হইছে। দেয়ার ইজ নো worshiping of the beloved nor there is any description of the physical beauty of the beloved in lucid language as usually found in এলিজাবেথের poems। মানে এই কবিতায় আসলে সে তার beloved-এর ওইরকম কোনো worship করে নাই আর কি, ওকে, বা এলিজাবেথিয়ান কবিরা যেমন করে একজন beloved-এর সৌন্দর্যের সেই অতিরঞ্জিত করে প্রশংসা করে, জন ডান সেমন মানে ওইরকমটা করেননি। Here love begins with surprise। সে ভালোবাসা শুরু করছে কিভাবে, সারপ্রাইজিং বা বিস্ময়ের মাধ্যমে।
হুইচ ডেভেলপস ইনটু কমপ্লায়েন্সি, এরপরে সেটা পরিপূর্ণতা পেয়েছে আর কি, বা তারা দুজন সম্পর্কে জানতে পারছে, কনফিডেন্ট হয়েছে, এন্ড দেন এন্ডস ইন স্পিরিচুয়াল, এবং তাদের ভালোবাসা শেষ হয়েছে কিভাবে, স্পিরিচুয়াল ওয়েতে আর কি, যে তারা অমরত্ব লাভ করছে তাদের ভালোবাসার মাধ্যমে। তো এই হচ্ছে ডিফারেন্ট স্টেজেস অফ লাভ অথবা থিম অফ লাভ এই কবিতাতে। কোনো সমস্যা আছে এটা নিয়ে? না ভাইয়া। ওকে,